সাতটি কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ এখন আর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না। নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে 7টি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে, আমার বিশ্লেষণে সেই 7টি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে। প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী গত প্রায় 1 বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ তারা আজকের জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন, মতামত দিচ্ছেন, মত বিনিময় করছেন, সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগন্যাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে। তো জামায়াতে ইসলামীর চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই। বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন, জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে, কি তাদের কর্মপদ্ধতি, এদেশের নারীদের জন্য, এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে, সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন। পাশাপাশি ব্যবসা বান্ধব, বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, এই সকল বিষয়ে তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন। সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর সরকার গঠন করবে। 2, রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের 300 আসনে কনফার্ম, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা জানেন জয়যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এখনো তাদের সেই সকল নেতৃত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। যারা নির্বাচনের কথা বলছি, আমরা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেই নির্বাচনে তাদের দলীয় প্রার্থী নমিনেশন কনফার্ম করতে পারেনি। বরং তাদের এক একটি জায়গায় 10 জন, 12 জন, 15 জন পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে যে কে সেখান থেকে তাদের দলের নমিনেশন পাবেন। পক্ষান্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলের শৃঙ্খলার পরিচয় দিয়ে 300 আসনেই তাদের প্রার্থী এবং তাদের সাথে যারা জোট করবেন জোটেরও প্রার্থী প্রায় সকল আসনেই কনফার্ম হয়ে রয়েছে। শুধুমাত্র তাদের সমঝোতা হলেই সেই সকল প্রার্থীদের তালিকা কিন্তু সামনে চলে আসবে। সেই কারণে আমি মনে করি যে জামায়াত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামায়াত ইসলামীর অবদান, শিবিরের অবদান। বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে 5ই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামাত শিবিরের নেতৃত্ব তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে না পারতেন কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন। 5ই আগস্টের শেখ হাসিনাকে বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের সিংহভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। অতএব সে কারণে আমি মনে করি এই বিপ্লব যাদের হাত দিয়ে হয়েছে তাদেরকেই বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে। 4 নম্বর কারণ, শহীদ ও নির্যাতনের দল হচ্ছে জামাত।
বাংলাদেশে 2013 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবচাইতে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয়, তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কাউকে জেলখানায় ইনজেকশন পুশ করে হত্যা করা হয়, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর শীর্ষ প্রায় 11 জন নেতা, যাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, 5 থেকে 6 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোলাম আজম সাহেব, এরকম করে বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে। আজকের সেই জায়গায় গোলাম আজম সাহেব সহ যাদের কি হত্যা করেছে, সেই হত্যার নজরানা কিন্তু বাংলাদেশের জনগণ এখন নিতে চাচ্ছে। আমি মনে করি গত 16 বছরে সবচেয়ে বেশি নেতাকর্মী গুম, খুন, আয়নাঘর, নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামীর এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ। সেই আয়নাঘর থেকে আমরা 2 জন ব্যক্তিকে 5ই আগস্টের পরে ফেরত পেয়েছি। তার মধ্যে হচ্ছেন একজন গোলাম আজমের সন্তান, আর একজন হচ্ছে মীর কাশেম আলীর সন্তান। এই 2 জন কি আমরা কিন্তু আয়নাঘরের চাক্ষুষ প্রমাণ হিসেবে জাতির কাছে পেয়েছি। অতএব জামাত ইসলামী এই সকল জুলুম, নির্যাতন এবং শহীদদের দল হিসেবে থাকার কারণেই আজকে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এটাই বাস্তবতা। 5 নম্বর হচ্ছে জনগণ এখন একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তন হচ্ছে নতুনত্ব চায়। জনগণ আর হিংসা চায় না, বিভেদ চায় না। জনগণ কারো সাথে কোনো ধরনের শত্রুতা চায় না, মামলা হামলা রাজনীতিতে আর জড়াতে চায় না। জনগণ প্রতিদিন আর নতুন করে খুনাখুনি চায় না। এই সকল অপরাজনীতি রুখতেই জনগণ দেখেছে গত 1 বছর সবচেয়ে কারা ক্লিন ইমেজে বাংলাদেশের রাজনীতি করেছে। সে কারণে জনগণই এখন নিজ দায়িত্বে পরিবর্তন চায়। এমনও দেখেছি আমি ক্যাম্পেইন করে যে বাংলাদেশের জনগণ অনেক জায়গায় ক্যান্ডিডেটকেও হয়তো চেনে না, কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামকে চেনে, দাঁড়িপাল্লাকে চেনে, এবং তারা সে কারণেই পরিবর্তনটা করতে চায় তাদের উপরে ভর করে। আজ সে কারণে আমার মনে হচ্ছে জনগণ যেখানে শক্তিশালী এবং সত্যিকার অর্থে জনগণ যেখানে পরিবর্তন চায়, সেখানে পৃথিবীর কেউ তাদেরকে দবিয়ে রাখতে পারে না। এবং এই কারণেই, বাস্তবসম্মত কারণেই জনগণ পরিবর্তন চায় বিদায়ী জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবই সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। 6 নম্বর কারণ হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপ। আপনারা জানেন তিনি সকল রাজনৈতিক দলের কাছে এখন একটি আলোচনার পাত্রে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে বাংলাদেশকে নিরাপদ নেতৃত্ব দিতে হলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প নেই, যিনি এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষার্থী, সাংবাদিক, ছাত্র, ছাত্রী, কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে শান্তিতে রাখতে পারবেন এবং সেটা রাখার মানসিকতা আছে। তার নাম ডাক্তার শফিকুর রহমান। তার এই লিডারশিপের কারণেই আজকের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন দলে দলে জামাত ইসলামকে ভোট দিতে প্রস্তুত এবং তার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। আমার বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই উদারতা, আন্তরিকতা, প্রজ্ঞা, একনিষ্ঠ প্রচেষ্টা এবং দেশপ্রেম বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নিয়ে আগামী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে যে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত আছে, আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল মিলে সমঝোতার ভিত্তিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সমঝোতাও হচ্ছে মূলত ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা এবং আন্তরিকতার কারণে। তিনি চৌকাশ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মতের মানুষদেরকে নিয়ে সংসদ সাজাতে চাচ্ছেন। তিনি এককভাবে কোনো নিজের মানুষদেরকে নিয়ে এই সংসদ চালাতে চান না, বরং বাংলাদেশটাকে সমগ্র মানুষকে একত্র করে সঠিক নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করতে চান। এবং সে কারণে অনেক সময় মতদ্বৈততা থাকা সত্ত্বেও ভিন্ন আদর্শের মানুষদেরকেও তিনি মূল্যায়ন করছেন। আর এই নেতৃত্বের কারণেই জামাত ইসলামের প্রতি মানুষের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ আস্থা রাখা শুরু করেছে। তাই আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বের কারণেই আগামীতে সরকার গঠিত হলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে। আপনারা জানেন 7 নম্বর কারণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার অবস্থা এবং ডাকসুর পরবর্তী যে সকল জায়গায় নির্বাচন হয়েছে সেই জায়গাগুলোতেও জামাত সমর্থিত ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের নেতৃত্বের প্যানেলই
সবচেয়ে বেশি সিট পাচ্ছে, সবচেয়ে বেশি তাদের প্যানেলের সদস্যরা জয়যুক্ত হচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হয় শিক্ষিত সজ্জন সাধারণ শিক্ষার্থী যারা আজকের উদার চিন্তার মানুষ, বিশ্ববিদ্যালয় করে মুক্তভাবে পড়াশোনা করছেন, চলাফেরা করছেন, তারাও এখন আর পুরাতন রাজনীতিতে আস্থা রাখতে পারছে না। তারা এখন জামাত ইসলাম সমর্থিত সেই ছাত্র শিবিরের প্যানেলের উপরই আস্থা রাখছে। এই আস্থা প্রমাণ করে যে শিক্ষিত সমাজ যেই দিকে যাবে, সাধারণ মানুষও সেই দিকেই যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি শিবিরের প্যানেলকে পছন্দ করতে পারে, তার মানে সেই শিবির হচ্ছে ছাত্র জনতার হৃদয়ের কাছে স্থান অর্জনকারী। তেমনি ভাবে জামাত ইসলামী ও জনগণের কাছে হৃদয়ের কাছে স্থান অর্জন করে। আপনারা জানেন যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যেই মানুষগুলো শহীদ হয়েছে, সবচাইতে বেশি যেই দল শহীদদের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামী। বিভিন্ন পরিবারের দায়িত্ব পালন করে তাদেরকে আজও এখন পর্যন্ত তাদেরকে নিয়মিত তাদের পরিবারের দায় দায়িত্ব নিচ্ছেন, শিশু সন্তানদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন, হেলিকপ্টারে করে, গাড়িতে করে, লঞ্চে করে, যেখানে যেভাবে পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে পৌঁছে গিয়ে আজকের জনগণকে আশ্বস্ত করা হচ্ছে। হিন্দুদের বাড়িতে ট্রলার ডুবি হচ্ছে, নৌকা ডুবি হচ্ছে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে কিন্তু প্যানেল গিয়ে তারপরে তাদের সাহায্য করছে। এভাবে করে বিভিন্ন পীর, মাশায়েখ, আলেম, ওলামা সকলের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন আজকের এই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমার সে কারণে আস্থা তৈরি হয়েছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আগামীর জাতীয় সংসদে এই জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে এবং তিনি সেখানে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ছাত্র জনতার এই যে বিজয়, ডাকসুর বিজয়, এই বিজয় এখন বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে আমরা আর পুরাতন রাজনীতিতে চেপে বসে থাকবো না, বরং নতুনত্বের রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ব এবং সকল প্রকার নৈরাজ্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব। আমার কাছে এই 7টি প্রধান কারণই জামাত ইসলামী যে সরকার প্রধান হতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে, তাতে আমার আর কোনো সন্দেহের অবকাশ নেই। ইনশাআল্লাহ পিছনের কোনো ষড়যন্ত্র না থাকলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে, কোনো সন্দেহ তাতে বিন্দুমাত্র নেই। বরং এদেশের সর্বস্তরের জনতা তাদের উপরে আস্থা রাখছে। আর যখন বাংলাদেশের বড় বড় বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে আজকের ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এই হচ্ছে জামাত ইসলামের বিজয়ের অন্যতম একটি কারণ। আসুন আগামীর বাংলাদেশকে আমরা গঠন করি সত্যিকার ন্যায়সঙ্গতভাবে এবং একটি আদর্শ বাংলাদেশ গঠন করি। সেই প্রত্যয়ে আপনারা সকলেই দেশপ্রেমিক ইসলামপন্থী রাজনৈতিক জোটের পক্ষে থাকবেন এবং তাদের সহযোগিতা করবেন, সেই প্রত্যাশায় আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সকলেই দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের বাংলাদেশে শিক্ষার্থীরা এই মুহূর্তে যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাদের জয়ের দ্বার প্রান্তে চলে এসেছে। বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে এ যাবৎকালে যা পারেনি কেউ করতে, সেটা সাধারণ শিক্ষার্থীরা করে দেখিয়েছে, বাস্তবায়ন করে দেখিয়েছে এবং আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেই সকল নারী শিক্ষার্থীরা হুঙ্কার দিয়ে গর্জে উঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দালালগুলোকে তাড়াতে পারেনি, আজ সেটা বাংলাদেশের নারী শিক্ষার্থীরা সেটা করতে সক্ষম হয়েছে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সংখ্যাধিক্যের সকল ইউনিভার্সিটি থেকে বর্তমান অবৈধ এই ফ্যাসিজমের বিরুদ্ধে গর্জে যেমন উঠেছে, ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেই ক্ষান্ত হয়নি। সমগ্র ক্যাম্পাসে তা লিফলেট ছাটিয়ে দেওয়া হয়েছে, পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। যখন প্রশাসন কোনো চিঠি ইস্যু করছে ছাত্রদেরকে হল ছাড়ার, ছাত্রীদেরকে হল ছাড়ার, তখন ছাত্রছাত্রীরা অন্যভাবে আবার লেটার হেডে, ওই প্রশাসনেরই লেটার হেডে তারা লিখে দিচ্ছে যে ভিসিকে বাসভবন ছাড়তে হবে, প্রক্টরকে বাসভবন ছাড়তে হবে, তাদের প্রশাসনিক দালালদের বাসভবন ছাড়তে হবে। এভাবে করে 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 সমস্ত জায়গায় তারা বিজয় অর্জন করছে। এটা আমাদের মনে রাখতে হবে যে অনেক বড় চ্যালেঞ্জিং এর জায়গায় ছাত্রছাত্রীরা সফল হয়েছে। আমি তাদেরকে সাধুবাদ, স্যালুট, ধন্যবাদ আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। কোনো সন্দেহ নাই যে আপনাদের এই ত্যাগ এই বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো সৃষ্টি করতে পারে নাই, যেটা আপনারা পেরেছেন।
বিশেষ করে ছাত্রী বোনেরা এত ঐক্যবদ্ধভাবে রাতের বেলা মোমবাতি প্রজ্বলন করে পর্যন্ত হলের সামনে বসে বসে গান গাচ্ছে এই স্বাধীনতা সংগ্রাম রক্ষার জন্য। আর কি চান আপনি? সমস্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসগুলোর হলের মধ্যে তারা ছোট ছোট বোতলে করে পানি রেখে তারপরে সামনে লিখে দিচ্ছে এই পানি রাজাকারদের জন্য, ছাত্রলীগের জন্য নয়। তাহলে এর চেয়ে বড় বিজয় বড় কিছু আর থাকতে পারে না। এই রাজাকার এটা একটা মিনিং করে দিচ্ছে, এটা একটা নির্যাতনের শব্দ হিসাবে তারা ব্যবহার করছে। ইজ নট মিনস তারা রাজাকার। এটা হচ্ছে যে তোরা আমাকে যে ভাষায় গালি দিচ্ছিস সেই ভাষাটাই তোকে প্রতি উত্তর দেয়া হচ্ছে। এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা গতকালকের যে শাহাদাত বরণ করেছে, তারা সারা বাংলাদেশের যে বিজয় অর্জন করেছে, এটা এ যাবৎকালে কোনোদিন হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, এখন আমাদেরকে শক্ত থাকতে হবে, আরেকটু সময় আমাদেরকে কঠোর হতে হবে, আরেকটু সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ক্যাম্পাসগুলোতে মাটি কামড় দিয়ে লেগে থাকতে হবে। আমি আমার প্রিয় সহযোদ্ধা ভাই বোনদেরকে বলতে চাই, দেশটাকে আপনি বিএনপির মনে করবেন না, দেশটাকে আপনি জামাতের মনে করবেন না, দেশটাকে আপনি অন্য দলের মনে করার দরকার নাই। কে কোন আন্দোলন করলো না এটা চিন্তা করে আপনি মন খারাপ করার দরকার নাই। আপনার কাজ হচ্ছে এই দেশটা আপনার, এই দেশটা আমার, আমার যতটুকু দায়িত্বের মধ্যে পড়ে ততটুকু করলেই সফল হওয়া সম্ভব। গতকালকে কি কারণে সফল হয়েছেন? তার অন্যতম কারণ ছিল দেশটা আপনার, এটা আপনি ফিল করেছেন, এটা আপনি অনুভব করেছেন। সারা বাংলাদেশের যারা আন্দোলন করছে নিশ্চয়ই সবাই আমার আদর্শের ব্যক্তি নয়, নিশ্চয়ই সবাই আমার মতো কথা বলে পছন্দ করে না, নিশ্চয়ই সবাই আমার মতো প্রতিবাদী হবে না, কিন্তু সবাই যার যার জায়গা থেকে একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে অন্তত এই ফ্যাসিবাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে, ফ্যাসিবাদের হাত থেকে শিক্ষাঙ্গনকে রক্ষা করতে হবে। এটাই মূল কারণ ছিল, বিজয়ের কারণ। আজকে দেখেন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীরা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ইসলামিক স্কলার, বাংলাদেশের যারাই আছে সবাই মিলে কিন্তু আপনাদেরকে সমর্থন জানাচ্ছে। এটাও কিন্তু বিজয়ের অন্যতম আরেকটি কারণ। কারণ আপনি যখন সমস্যারে সবাই মিলে আপনাকে সমর্থন করছে, তখন নিশ্চয়ই আপনার বিজয় কেউ ঠেকাতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকের আমাদেরকে জাইঙ্গে প্রজেক্ট হাতে নিতে হবে। আমাদেরকে জাইঙ্গে প্রজেক্ট অত্যন্ত ফলদায়ক একটা প্রজেক্ট। আমি এই প্রজেক্টটা নিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। মাত্র 10 জনকে, 10 জন রাজনীতিবিদ টার্গেট করতে হবে। 10 জন, বেশি না, বেশি লাগবে না। কয়েকটা দালাল, ওবায়দুল কাদের, আপনার ওই নাম কি, এম আরাফাত, তারপরে ওই যে আওয়ামী লীগের 2-1 মুক্তিযোদ্ধা মন্ত্রী, এরপরে যারা কথা বলে, এরকম 10 জনকে আপনি শুধু একটা প্রজেক্ট হাতে নিবেন, জাইঙ্গে প্রজেক্ট। কিচ্ছু লাগবে না, আমরা আইন হাতে তুলে নিব না, আমরা শুধু ওদেরকে একটা জায়গা মতো ধাওয়া দিতে পারলে, গতকালকে যেটা করেছেন হাজী সেলিমকে ধাওয়া দিয়ে হসপিটালে পাঠিয়ে, কি জানি, হ্যাঁ হাসপাতালে পাঠিয়েছেন, সেই রকম একটা ধাওয়া দিতে হবে। 10 জনার যদি প্যান্ট খুলে শুধু জাইঙ্গের সেনাপটা নিতে পারেন, একটা ছবি যদি তুলে দিতে পারেন, বাংলাদেশে আর বিজয় সূচিত হতে সময় লাগবে না। এখনকার বিজয় আর অস্ত্রবাজি করতে হয় না, এখনকার যারা অস্ত্রবাজি করে তারা আরো ধরা খায়। আপনারা এখন সমস্ত জায়গায় টেকনিক অবলম্বন করুন, বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে, আপনার কোনো ভয়ের কারণ নাই। পারবেন 10টা জাইঙ্গে খুলে, শুধু জাইঙ্গে খুলতে যাবেন না, খুললে ওদের এই অবৈধ অস্ত্র আমার দেখার সময় নাই। আমরা খুলবো শুধু প্যান্ট, প্যান্টের যদি একটু কিঞ্চিত 1-1.5 ফুট পরিমাণ খুলতে পারেন, আর ওর একটা ছবি আপনি শ্রীলঙ্কার মতো সামনে তুলে দিতে পারেন, এর চেয়ে মহা ঔষধ আর এই মুহূর্তে নাই। তাহলে প্রথম নাম্বার প্রজেক্ট হবে, যেখানেই যান একটু সমস্যারে ধাওয়া দেওয়া যায় কিনা, ওরা থাকে কোথায়, এই যে সংবাদ সম্মেলন করতে আসে খেলখেলিয়ে দাঁত বের করে হাসে, ওদের এই দাঁতগুলো দেখে সেই আশেপাশে গিয়ে একটা ধাওয়া দেওয়া যায় কিনা। নাম্বার 2 হচ্ছে, যারা এখনো যেই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কিংবা অনলাইন সেলিব্রিটি অথবা অনলাইনের রাজনীতিবিদ, কিছু কিছু মানুষ যারা এই যে আপনার নাম কি, ব্যারিস্টার সুমন, তারপরে ওই যে ফারাজ করিম, এগুলোকে ওই জাইঙ্গে প্রজেক্টের আওতায় নিয়ে আসতে হবে। যদি জাইঙ্গে প্রজেক্টের আওতায় এই দালালগুলোর 2-1 জনকে নিয়ে আসা যায়, তাহলে আপনার কেল্লা ফতে। দ্বিতীয় প্রজেক্ট, প্রথম প্রজেক্ট হচ্ছে রাজনীতিবিদের মধ্যে 10 জন, বেশি নয়, 10 জন জাইঙ্গে প্রজেক্টের সদস্য। এরপরে হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া, সে রাজনীতিবিদ হোক, যেই হোক না কেন, যার অ্যাক্টিভিজম করে লোকজন আছে,
কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতার পক্ষে দাঁড়াচ্ছে না, তাকেও এই প্রজেক্টের আওতায় আনতে হবে। আর তৃতীয় হচ্ছে, বেশি না, শুধু ওই যে হারুন টারুন আছে না, ডিবির হারুন, এই যারা রাতের বেলা আপনার তদন্ত করতে বিএনপি অফিসে যায়, অস্ত্র হাতে নিয়ে গিয়ে বলে এটা পাওয়া গেছে, এখন আবার ফরেনসিক টেস্ট করতেছে। এই জাতীয় ফরেনসিক জায়গা মতো যদি একটু দিয়ে দেওয়া যায়, বেশি না, তাদেরও 10 জন সর্বোচ্চ টার্গেট নিয়ে যদি করা যায়, তাহলে দেখবেন এই ফেসিবাদ আপনার কাছে কর্নিশ করতে বাধ্য হবে। গুলি তো চালিয়েছে, ওরা এখন পলিসি পরিবর্তন করেছে, আপনাকে বুঝতে হবে। গতকালকে রাতে আমি দেখেছি, এই যে মারাফাত, তিনি ইতিমধ্যেই পোস্ট দিয়েছে লাহান ভাষায়, খুব সুরালা ভাষায়। কি তার পোস্ট? তিনি বলার চেষ্টা করছেন যে এই যে দুর্ঘটনাটি ঘটে গেল, এটা অনাকাঙ্ক্ষিত, বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে আমাদের এই ভাইদের তদন্ত করা হবে। আজকের ওবায়দুল কাদের আবার বলছে আমরা সমস্ত জায়গায় গায়েবানা জানাজাত পড়বো, মানে আমাকে মেরেছে ও, ওবায়দুল কাদের এখন মার্ডার কেসের আসামি, আর সে আমাকে বলছে গায়েবানা জানাজা পড়বে। ওর গায়েবানা জানাজা ওকে একেবারে চূড়ান্ত ভাবে ওই জাঙ্গে প্রজেক্টের আওতায় এনে বের করে দেন। ও কিসের গায়েবানা জানাজা পড়বে? ও আমার মানুষের রক্তের উপরে লীলা খেলা করে এখন টাউটগিরি করছে, তার মানে সুর নরম হয়ে গিয়েছে। রাতের বেলা গণভবনে বৈঠক হয়েছে, নিজেরা নিজেদের মধ্যে রিয়েলাইজেশন করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে যা করেছি ভুল হয়েছে। আবার কি মুক্তিযোদ্ধা মন্ত্রী আজকে দেখেছি বিবৃতি দিয়ে বলেছে শেখ হাসিনা এভাবে বলে নাই, এভাবে বলেছে, বাচ্চারা তোমরা ভুল বুঝেছ। আর এর 2 দিন আগে একেবারে এত ক্ষমতা সারা বাংলাদেশে, মনে হয় যেন আমরা কেউ থাকতেই পারবো না। তোরা একদিকে বলিস যে রাজাকারের বাচ্চা, অন্যদিকে তুই আবার বলিস যে আমি তোকে বলি নাই, তুই তো বলেছিস কাকে? এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বন্ধুরা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে, তারা রাজাকার কার থেকে জন্ম হয়েছে বল। তুমি যদি সত্যিকার কোনো মায়ের পুত হয়ে থাকো, তোকে বলতে হবে যে তারা কোত্থেকে রাজাকার তৈরি হয়েছে। তারা এই দেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাদেরকে রাজাকার বলার অধিকার তোর নেই। সেইম আওয়ামী লীগ এ কারণেই পরাস্ত হয়েছে, আওয়ামী লীগের কারণেই তাদের নৌকার ডুবি হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির রুমে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে, আর ওই বিশ্ববিদ্যালয়ের ওদের রুমের সামনে থেকে যাইলে আগে এরকম কুর্নিশ করে করে যাইতে হইতো, সেলুট স্যার, সেলুট স্যার। পরশুদিন থেকে সাদ্দামের দেখেন নাই কত আস্ফালন, কত বড় টাউট, সাথে নাই 2-5টা টোকাই। টোকাইদের যে সর্দার, সে কিনা শিক্ষাঙ্গনের ছাত্রদেরকে বলে তোদেরকে কি লাইব্রেরি ওয়ার্ক করতে হবে, ওর লাইব্রেরি ঢুকিয়ে দাও ওর লাইব্রেরি, ওর ভিতরে ও কিসের লাইব্রেরি ওয়ার্ক? ও জিন্দেগিতে একটা লাইব্রেরি বানান করতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা রাখে না। আজকের সেই সকল দুষ্ট চক্রের লোকদের হাত থেকে আপনাদের এই দেশকে রক্ষা করতে হবে। আপনাদেরকে সেজন্য পলিসি পরিবর্তন করতে হবে। কয়েকটা বিষয় আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই ব্যক্তিগত উদ্যোগে। নাম্বার 1 হচ্ছে, আপনারা শিক্ষাঙ্গন খোলা থাকুক আর বন্ধ থাকুক, বিশেষ করে স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ভার্সিটির যে ড্রেস রয়েছে, স্কুলের যে ড্রেস রয়েছে, ওটা অত্যন্ত ইফেক্টিভ। আপনি ড্রেস পরে নামবেন, যখনই কোনো আন্দোলন কিংবা মিছিলে আসবেন, আপনি আপনার স্কুল ড্রেস পরে নামবেন। ওই স্কুল ড্রেসের উপরে গুলি করা এত সহজ নয়। স্বাধীন একজন সাধারণ নাগরিককে গুম করা যতটা সহজ, স্কুল ড্রেস, আইডি কার্ড পরা, ব্যাজ পরা থাকলে সেটা সহজ নয়। অতএব গ্রামে থাকেন, বাড়িতে থাকেন, যেখানেই থাকেন, আপনার কাজ হবে আপনার এই ড্রেস পরিধান করেই থাকতে হবে। নাম্বার 2, যতক্ষণ সম্ভব এই হল থেকে বের হবেন না। হল থেকে বের হওয়া যাবে না। প্রয়োজনে হলের মধ্যে শুয়ে থাকবেন, বারান্দায় শুয়ে থাকবেন, রাতে সজাগ থাকবেন। প্রয়োজনে 2টা গ্রুপ করে শুইবেন, এক গ্রুপ ঘুমাবেন, আর এক গ্রুপ সজাগ থাকবেন। এভাবে করে প্রত্যেকটি হলে হলে আপনারা হলের মধ্য থেকে বেরি হওয়ার দরকার নেই। 1-2 দিনের মধ্যে প্রয়োজনে আপনাদেরকে চিরা মুড়ি পানি বন্ধুদের কাছ থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন। আপনারা হল থেকে বের না হইলে এমন কোনো পাহলন নাই যে আপনাকে গুলি করে বের করবে, কোনো ব্যক্তির শক্তি নাই। কিন্তু আপনি যদি বিচ্ছিন্নভাবে রাস্তায় ঘোরাফেরা করে একা একা হাঁটেন, আপনাকে অ্যারেস্ট করলে, গুম করলে আপনি কিছুই করতে পারবেন না।
অতএব যা করতে হবে সংঘবদ্ধভাবে করতে হবে। আর একটা স্পিরিট আপনার মাথায় নিয়ে আসতে হবে। যেমন আগে আপনার অধিকার দাবি ছিল ছাত্রদের অধিকার, কি কোটা সংস্কার। এখন আর শুধু ওই দাবি নাই, কারণ আমি কোটা সংস্কার করতে চেয়েছি। তুই কোটা সংস্কার করলেও তোর বিরুদ্ধে লড়াই চলবে, কারণ তুই যে আমার গতকালকে 6 জন ভাইকে হত্যা করেছিস তার জবাব কে দেবে? তুই যে আমাকে রাজাকার বলেছিস তার জবাব কে দেবে? আমাদের এই ইন্টেলেকচুয়াল পার্টগুলো আপনাদেরকে জাতিকে বলে দিতে হবে। অনেকেই বলবে তোদের দাবি তো পূরণ করে ফেলেছি, আবার কিসের আন্দোলন? ওদের থতমার উপরে থুতু নিক্ষেপ করে বলতে হবে আগের আন্দোলন ছিল একটা, এখন হয়েছে 3টা। তুমি প্রথম আন্দোলন তুমি এখন পালন করছো, আর আমার ভাইকে যে হত্যা করেছিস সে কারণে শেখ হাসিনার পদত্যাগ চাই। আমাকে যে রাজাকার বলেছিস সেখানে আওয়ামী লীগের ক্ষমতা থেকে নামতে হবে এবং ক্ষমা চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অতএব এই ইস্যুগুলোকে জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে, সবাইকে এই পরামর্শগুলো দিতে হবে। আমাদের ইস্যু নিয়ে ওরা বিভিন্ন বিভ্রান্ত ছড়াবে, পত্রপত্রিকাগুলোতে বিভিন্ন বিভ্রান্ত ছড়াবে, ওরা নিজেরা নিজেদের গাড়ি ঘোড়ায় আগুন দিয়ে এই বিভ্রান্ত ছড়াবে। যদিও এখন আর আগুন লাগলে মানুষ বিশ্বাস করে না যে এটা বিরোধী দল বা শিবির জামাত বিএনপি দিয়েছে, মানুষ মনে করে এটা আওয়ামী লীগই করেছে। অতএব এটা নিয়ে আপনাদের অরিড হওয়ার কিছু নাই। ওরা যদি ওদের সবও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আপনারে নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আমরা আগুন খেলার রাজনীতি করি না, আমরা এই সকল অন্যায় কাজ করি না, অস্ত্রবাজি করি না, সন্ত্রাসবাজি করি না, আমরা গণতান্ত্রিক শক্তি দিয়ে এই গণতন্ত্রের বিজয় অর্জন করব। সে কারণে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে এই কাজ করতে হবে। আর যে কোনো কর্মসূচি ঘোষণা হওয়ার সাথে সাথে ওটাকে নফল মনে করা যাবে না। যেমন অনেকে মনে করতে পারেন যাই হোক না, আজকে তো গায়েবানা জানাজা, না পড়লেই বা কি, একটু বাসায় বসে থাকি। নো, এখান থেকেই ওরা সূত্র আবিষ্কার করবে যে এই তো দুর্বল করে ফেললাম। দুর্বল হওয়া যাবে না, দুর্বল হতে দেয়া যাবে না। অতএব আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এখন থেকে সংঘবদ্ধ হয়ে এর প্রতি উত্তরে প্রতিবাদে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। আর বাংলাদেশের দেশবাসীকে আমি অনুরোধ করি, দেশটা যদি একটু হলেও আপনার মনে করেন, তাহলে এই ছাত্রদের পাশে দাঁড়ান। আপনারা তো কিছু পারবেন না পারবেন সেটার অপেক্ষায় বসে না থেকে, দল যারা করছেন কি করবেন না করবেন ওইসব আশায় বসে না থেকে যা এখন সামনে আসে সেটা নিয়ে কাজ করেন। আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের লোকদেরকে নামিয়ে দিবে। অতএব আপনার বাংলাদেশে যারা দাবি করেন যে 90% লোক আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে সেই 90% লোককে রাজপথে নামতে হবে, তাহলে এই টোকাইগুলো পালিয়ে যাবে। কেন নামতে পারবেন না? আপনার হাতে মাদ্রাসা, আপনার হাতে স্কুল, আপনার হাতে কলেজ, আপনার হাতে ইউনিভার্সিটি, আপনার হাতে বাংলাদেশের গ্রামের পাড়া মহল্লার নির্যাতিত নিপীড়িত মানুষগুলো, তাহলে আপনি কেন পারবেন না? কেন পারবেন না? আপনার এই শক্তিগুলোকে দেশের স্বার্থে কাউকে ঢাকা আনার প্রয়োজন নাই। আমি এই ফর্মুলাটা মোটে বিশ্বাসই করি না যে সবাইকে ঢাকা আসতে হবে। না, সবাই ঢাকা আসতে হবে না, সবাইকে সবার জায়গায় থেকে আন্দোলন করতে হবে, তাইলেই সরকার বিচলিত হয়ে যাবে। কারণ একটা থানায় সর্বোচ্চ পুলিশ থাকে কয়জন? সর্বোচ্চ পুলিশ কয়জন বলেন? 150? তো 50 জন মানুষ শুধুমাত্র এই 50টা হাত একত্র করলেই তো শেষ হয়ে যায়। অতএব আমাদেরকে যার যার জায়গায় থেকে আন্দোলন করতে হবে। গ্রামে গ্রামে, সরু পথে পথে, রাস্তায় রাস্তায়, রেল স্টেশনে, গাড়িতে, বাসে, সব জায়গায় আপনাকে এভাবে বন্দি করে ফেলতে হবে ওদেরকে, তাহলেই ওরা ঠান্ডা হয়ে যাবে। আর সবচেয়ে বড় ঠান্ডা জাঙ্গে প্রজেক্টের বিকল্প নাই। পত্রিকায় যদি 10টা জায়গায় দেখিয়ে দেওয়া যায় যে এই জাঙ্গে প্রজেক্টের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওর বউ, বাচ্চা, নাতি পুতি, আত্মীয় স্বজন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, শামীম ওসমানের জাঙ্গে প্রজেক্ট, শামীম ওসমানকে দেখিয়ে দেওয়া যায় অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা, ও তো জীবনে আর রাস্তায় বের হবে না। ওর জাঙ্গে সামাল দিবে নাকি ও রাস্তায় বের হবে? 10 জন টার্গেট করেন, এটা সম্ভব। ওরা এখনো, এই যে জোনায়েদ আহমেদ পলক আজকে বলছে ফেসবুকের কারণে নাকি বাংলাদেশের এই মানুষগুলোর হত্যা হয়েছে। কত বড় নির্বোধ এরা! মানে দলের চাটামি করতে করতে এখন তাদের নির্বোধ অবস্থাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আজকের সেই জন্য আমাদের প্রত্যেকটি জায়গায় এই কাজ করতে হবে। হ্যাঁ, অনেক থানায় অনেকে বলছেন পুলিশের সংখ্যা বেশি আছে। পুলিশ তো মানুষের চাইতে বেশি না,
আপনার যদি 1000 পুলিশও থাকে, মানুষ আছে কমপক্ষে 1.5 লাখ 2 লাখ, এক একটা জায়গায় ভোটার মিনিমাম আছে, তাহলে আপনার মানুষের সংখ্যা তো 5 লাখ 6 লাখ। এই 18 কোটি জনতার দেশে বেশি মানুষ লাগবে না, 1 কোটি জনতা রাস্তায় নামতে পারেন কিনা দেখেন, তাহলেও বিজয় সম্ভব। অতএব এই প্রজেক্টগুলো আপনারা বাস্তবায়ন করবেন, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন, আর এখন দলাদলি করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, নেতৃত্ব ফুটাতে গিয়ে কেউ কাউকে ছোট করতে যাইবেন না। সবাই আমাদের ভাই, সবাইকে নিয়ে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। অতএব আমাদের সবাইকে সেই জায়গায় কাজ করতে হবে। আপনাদেরকে বলতে চাই, ওরা কিন্তু ভয়ে ভীত হয়ে গিয়েছে, ওরা কিন্তু গুলি যে চালিয়েছে। আরেকটা কাজ করতে হবে, এই যে এই মুহূর্তে যেই পুলিশ, যেই দুষ্ট চক্রের সদস্যরা এই সরাসরি হত্যার সাথে জড়িত, তাদের ছবিগুলো ভাইরাল করে দিতে হবে, ওদেরকে পরিবারের কাছে হীনমান্য বানিয়ে দিতে হবে। ওরা যাতে ঘরে গেলে ওর স্ত্রী পুত্র সন্তানরা ওদেরকে ধ্বংসন করে, বলে যে বাবা তুমি এটা কি করেছো। এটা যখন করতে পারবেন, এই মানসিক অস্থিরতাগুলা বিরাজ করবে সমগ্র প্রশাসনিক অঙ্গনে। ওরা তখন উইক হওয়া শুরু করবে, দুর্বল হওয়া শুরু করবে। ওদেরকে এই অপমানের জায়গায় নিয়ে আসতে হবে। তখন দেখবেন হয়তো ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা হয়ে যাবে। আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হল ছাড়বেন না, আন্দোলন জোরদার করুন, জাইঙ্গে প্রজেক্টের হাতে নিন এবং সারা বাংলাদেশের সমগ্র জায়গায় যার যার স্কুল কলেজের শিক্ষার্থী স্কুল কলেজের ড্রেস পরে মিছিল করবেন, আইডি কার্ড সাথে নিয়ে করবেন, মোবাইলে চার্জ রাখবেন, ছোট্ট একটা ব্যাগ সাথে রাখবেন, চার্জার ছোট ছোট ইনস্ট্রুমেন্ট আপনার সাথে রাখবেন। যে কোনো জায়গায় যাবেন, লাইভ ভিডিও ফটো পিকচার তুলে সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিবেন, ইউটিউবে পোস্ট করে দিবেন, না হয় আপনার স্টোরি থেকে আর এক বন্ধুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন। এভাবে করে আপনার আন্দোলনটাকে সারা দেশে জোরদার করতে হবে। যদি এভাবে 5 দিন করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের হয়তো আশা পূরণ করতে পারে। কিন্তু আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদেরকে কতদিন কত বছর লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আসুন আমাদের আল্লাহ পাক এই বিজয় অর্জন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভিডিওটি শেয়ার করবেন, কারণ ফেসবুকে এখন এগুলো রিচ হয় না, এগুলো রিপোর্ট করা। আমার এই পেজ এখন রেড কালার করা। এর মধ্যেও কথা বলি শুধু দেশের জন্য। আমি জানি এটা যদি আপনি আপনার আইডি থেকে শেয়ার করেন কিংবা ডাউনলোড করে আপলোড করে অন্যকে জানিয়ে দেন, হয়তো আপনার আইডি থেকে এর চেয়ে বড় রিচ হবে। সেই কাজটি আপনারা করবেন। আমাদের এই আন্দোলনকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।